জাপানের হৃদয় ভেঙে রাজস্বিক প্রত্যাবর্তন ব্রাজিলের শীর্ষ ১৬তেও সেলেসাওর সমর্থকদের উচ্ছ্বাস। প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় জার্মানি। ট্রাম্পের ঘোষণার পর কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের প্রস্তাব নাকচ ইরানের। নতুন বৈঠক নির্ধারিত হয়নি বলে দাবি। হরমুজে মাইন অপসারণ উদ্যোগ প্রত্যাখ্যান। নজিরবিহীন দাবদাহ ইউরোপ জুড়ে। ফ্রান্সে ৩ দিনে ১,০০০-এর বেশি মৃত্যু। জার্মানি, ইতালি, সার্বিয়া, হাঙ্গেরিতেও বিপর্যস্ত জনজীবন, চাপে স্বাস্থ্যসেবা ব্যবস্থা। এবং ইউরোপ থেকে প্রবাসীদের মরদেহ দেশে আনতে দুর্ভোগ। সময় সাপেক্ষ, ব্যয়বহুল হওয়ায় সংকটে পড়েন স্বজনরা। প্রক্রিয়া সহজ করতে সরকারি ব্যবস্থাপনায় ফেরত আনার দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। হিউস্টনের রাজস্বিক প্রত্যাবর্তন ব্রাজিলের। এশিয়ার পরাশক্তি জাপানকে বিদায় করে শীর্ষ ১৬তে সেলেসাও। শ্বাসরুদ্ধকর ম্যাচে ক্যাসেমিরো নৈপুণ্যের সমতা ফেরানোর পর মার্তিনেল্লির শেষ সময়ের গোলে ২-১-এ জিতেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন ৩৪ বয়সে ব্রাজিলের জার্সিতে গোল করা ক্যাসেমিরো। যুক্তরাষ্ট্রের হিউস্টন থেকে SM ইকবালের ম্যাচ রিভিউ। কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে। ব্রাজিল দলে যদি কার্লো আনচেলত্তি ওস্তাদ হন তবে তার যোগ্য শিষ্য গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। কুনিয়ার বদলি হিসেবে মাঠে নেমে তার বাজিমাত একেবারে শেষ মুহূর্তে করা তার স্কোরেই জয় নিশ্চিত করে ব্রাজিল। এতটাই অন্তিম মুহূর্তে আসে তার গোল যে শোধ করার সময়টুকু পায়নি জাপান। এর আগে কার্লো আনচেলত্তি আস্থা রাখেন নেইমারবিহীন ব্রাজিলে। তাই নকআউটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলা স্কোয়াড নেই জাপানের মুখোমুখি সেলেসাও। ম্যাচের শুরু থেকে তারা যে আনচেলত্তিকে হতাশ করেছে তা বলা যাবে না, তবে লো ব্লকে জাপান ছিল দুর্দান্ত। এর মাঝেও ভিনি কুনিয়ারা চেষ্টা করেছেন, জাপানের পোস্টে নিয়েছেন বেশ কিছু শট। সেগুলো লক্ষ্যে থাকলেও কাজের কাজ হয়নি। কখনো দুর্বল শট, আবার কখনো গোলকিপার সেগুলো রুখে দিয়েছেন কোনো চাপ ছাড়াই। জাপানের সবচেয়ে শক্তির জায়গা আচমকা কাউন্টার অ্যাটাক। 29 মিনিটে তার চমৎকার ডিসপ্লে। মধ্য মাঝে অনেকটা ফাঁকা বল পেয়ে যান কাইশি সানো। বক্সের বাইরে থেকে তার নেওয়া শট রুখতে পারেনি এলিসন বেকার। এমনকি সেলেসাও রক্ষণে থাকা মাগালেস তা শুধু তাকিয়েই দেখেছেন। গোল হজম করে হুঁশ ফিরে পায় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জাপান রক্ষণে তারা বাড়িয়ে দেয় আক্রমণের চাপ। দ্বিতীয়ার্ধের শুরুতে তাতে বেশ কোণঠাসা হয়ে পড়ে ব্লু সামুরাইরা। ৫২ মিনিটে সমতার খুব কাছে চলে যায় ব্রাজিল, তবে গিমারেসের হেড চমৎকার দক্ষতায় রুখে দেন জাপানি গোলি সুজুকি। ৫৬ মিনিটে ব্রাজিল সমর্থকদের উৎকণ্ঠার আগুনে স্বস্তির শীতল পরশ বুলিয়ে দেন ক্যাসেমিরো। জাপানের অতিরিক্ত রক্ষণাত্মক হওয়ার সুযোগ কাজে লাগায় সেলেসাও। চমৎকার হেডে পরাজিত হন সুজুকি। এর ২ মিনিট পর দলকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেন ভিনি, কিন্তু তার দুর্দান্ত চেষ্টা ফিরে আসে বারে লেগে। এরপর ম্যাচ এগিয়েছে নিজস্ব গতিতে। যেখানে চালকের আসনে ছিল ব্রাজিল, জাপান শুধু ২-১ স্পিড ব্রেকার হয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছে মাত্র। সেটা ব্রেক কষে আর গতি কমে উতরে গেছে ব্রাজিল। ধীরে ধীরে যেন আরো অপ্রতিরোধ্য হয়ে উঠছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। রাউন্ড অফ 32 বৈতরণী পেরিয়ে তারা এখন শীর্ষ ১৬তে এবং তাদের উন্নতির গ্রাফটাও বেশ স্পষ্ট। এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে বলাই যায় মার্কিন যুক্তরাষ্ট্রে এসে ২ যুগের আক্ষেপ এবার খুঁজতেই যাচ্ছে সেলেসাওদের। হিউস্টনের এনার্জি স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কার্লো আনচেলত্তি মাস্টারমাইন্ড, বাজিমাত ব্রাজিলের। জাপানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ঝুঁকি নিয়ে সফল এই ইতালিয়ান। ফরমেশন বদলেছেন, কৌশলেও পরিবর্তন আনেন। ম্যাচ শেষে ব্যাখ্যা করেছেন কেন নেইমারকে সুযোগ দেয়া হয়নি এই ম্যাচে। হিউস্টন স্টেডিয়ামে দেখা মিলল ক্লাসিক কার্লো আনচেলত্তির। ব্রাজিলের রেমন্টাডা। রিয়াল মাদ্রিদের ডাগআউটে যে কাজ বহুবার করেছেন এই মাস্টারমাইন্ড। প্রথমার্ধে বল দখলে আধিপত্য থাকলেও ফাইনাল থার্ডে গিয়ে আত্মসমর্পণ সেলেসাওদের। জাপানের 5 ম্যান ডিফেন্স লাইন ফাঁকা জায়গা দেয়নি ভিনি, কুনিয়া কিংবা রায়ানদের। যখনই আক্রমণে উঠেছে তখনই কোনো না কোনো জাপানিজ ডিফেন্ডার মার্ক করে রাখছিল ব্রাজিলিয়ান ফরওয়ার্ডদের। তাতে বিরতিতে কৌশল বদলান কার্লো আনচেলত্তি। ৪-৩-৩ ফরমেশন থেকে সুইচ করেন ৪-২-৪-এ। পাকেতাকে সরিয়ে এন্ড্রিককে নামানোর সিদ্ধান্ত খোলা চোখে আত্মঘাতী মনে হলেও এখানেই ব্যতিক্রম আনচেলত্তি।
ফার্স্ট হাফে ব্রাজিলের সবচেয়ে বাজে পারফর্মার ছিলেন কাসেমিরো। মিডফিল্ড ছিল নিয়ন্ত্রণহীন, অথচ ওই কাসেমিরোকেই রেখে দিলেন মাঠে। পরিকল্পনা একদম স্পষ্ট। দুই অর্ধে ভিনির পজিশনিংয়ের পার্থক্য দেখলে বিষয়টা বোঝা সহজ হবে। আরও ওয়াইডে চলে যায় দুই প্রান্তের উইঙ্গার, জায়গা বাড়ে মাঝে। তাতে লং বলে কাসেমিরোকে খুঁজে নেন গ্যাব্রিয়েল। ফ্লপ মিডফিল্ডারই ম্যাচে ফেরায় ব্রাজিলকে। এরপর দুই প্রান্ত থেকে চলে টানা ক্রসিং। এরিয়ালে জাপানের দুর্বলতা বুঝেই এমন নীতি অ্যানচেলোত্তির। শুধুমাত্র দ্বিতীয় অর্ধেই 28 ক্রস, গড়ে প্রতি 2 মিনিটের কম সময়ে এক একটা। তবে তাতেও মানিয়ে নিচ্ছিল ব্লু সামুরাইজ। বিপত্তি ঘটে এর পরের পরিবর্তনে। সবাইকে অবাক করে নামানো হয় মার্তিনেলিকে। নেইমারকে না নামানোর বিষয়ে ম্যাচ শেষে ব্যাখ্যা দিয়েছেন অ্যানচেলোত্তি। জানিয়েছেন ম্যাচে ব্রাজিলের নিয়ন্ত্রণ ধরে রাখতেই এমন পরিবর্তনে হাঁটতে হয় এই ইতালিয়ানের। আর্সেনাল উইঙ্গার নামেন ম্যাচের 65 মিনিটে, স্কোর করেন যোগ করার সময়। আর তাতেই 2002 সালের পর প্রথমবারের মতো ফার্স্ট হাফে পিছিয়ে থাকা কোনো ম্যাচে জয় তুলে নিল ব্রাজিল। আর 24 বছর আগের ওই আসরে কি ঘটেছিল সেটা নিশ্চয়ই মনে আছে সব ফুটবল প্রেমীদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিশ্বকাপের প্রথম অঘটন, প্যারাগুয়ের কাছে বিদায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। প্রথমার্ধে এগিয়ে যায় প্যারাগুয়ে, দ্বিতীয়ার্ধে কাই হারবার্টেজের গোল সমতায় ফেরায় 2014 চ্যাম্পিয়নদের। তবে অতিরিক্ত সময় সমতায় শেষ হলে খেলা গড়ায় টাই ব্রেকারে, যেখানে সাডেন ডেথে মৃত্যু ঘটল জার্মানদের পঞ্চম বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নের। ডালাসে যা ঘটল সেটাই তো রূপকথা। অসম্ভবকে সম্ভব। হট ফেভারিট জার্মানদের বাড়ির পথ ধরিয়ে শীর্ষ 16তে দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে। অঘটন বলার সুযোগ নেই। পারফরমেন্স বিবেচনায় প্যারাগুয়ের এমন জয় প্রাপ্য, যেখানে নায়কের ভূমিকায় ওরলান্ডো গিল। ম্যাচে 6 সেভের পর টাই ব্রেকারে আরও 2। খলনায়ক কাই হাভার্টস। কাঠগড়ায় উঠতে হবে ম্যানুয়েল নয়ারেরও। র্যাঙ্কিংয়ে 31 ধাপ পিছিয়ে থাকা প্যারাগুয়ের জার্মান বধ। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ নকআউট জয়ের স্বাদ। পরের রাউন্ডে প্রতিপক্ষ হবে ফ্রান্স কিংবা সুইডেন। দীর্ঘ 1 যুগ পর নকআউট খেলতে নেমেছিল বলেই হয়তো নড়বড়ে ছিল জার্মানি। ম্যাচের প্রথম অর্ধে খুঁজেই পাওয়া যাচ্ছিল না হট ফেভারিটদের। ডালাসে জার্মানির গোল হজম মোটেও অঘটন নয়। প্রথম আধা ঘন্টায় প্রতিপক্ষের গোলমুখে কোনো শট নিতেই ব্যর্থ ডি ম্যানশ্যাফট। ধারাবাহিকতার প্রতিদান পায় প্যারাগুয়ে। 42 মিনিটে তাদের এগিয়ে দেন হুলিও এনসিসো। অবশ্য গোল খাওয়া নতুন নয় জার্মানদের জন্য। বিশ্বকাপে শেষ 10 ম্যাচে নেই কোনো ক্লিনশিট। শেষবার যখন নিজেদের জাল ছিল অক্ষত, সেবার 14 ফাইনাল জিতেছিল 4 বারের চ্যাম্পিয়নরা। পিছিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধের শুরুতেই পরিবর্তন, নামানো হয় লিওন গোরেৎজাকে। সে কৌশল কাজেও আসে। 54 মিনিটে সমতায় নাগেলসম্যানের দল। ফ্লোরিয়ান ভির্টসের অ্যাসিস্টে মাথা ছোঁয়ান হাভার্টস। তাতেই বাজিমাত। ডালাসে সমানে সমান প্যারাগুয়ে আর জার্মানি। সুপার সাব খ্যাত উন্ধাককে উঠিয়ে নেন নাগেলসম্যান। ফেরানো হয় বিশ্বস্ত শীর্ষ জামাল মুসিয়ালাকে। তাতে কিছুটা জার্মান সুলভ ফুটবলের দেখা মিলল ঠিকই, তবে নির্ধারিত সময়ে পরিবর্তন আসেনি স্কোর কার্ডে। তাতে মিলল টুর্নামেন্টের প্রথম এক্সট্রা টাইমের। 102 মিনিটে ইয়ন্থান টার হেডে গোল পেলেও তা বাতিল হয়ে যায় ভিএআরে। 1-1 গোলের সমতায় খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানেই কপাল পুড়ল জার্মানদের। আরও একবার বিদায় 2014 বিশ্বকাপ ফাইনাল চ্যাম্পিয়নদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন হাজারো বাসিন্দা, আর খোলা আকাশের নিচে অনিশ্চয়তায় বাস্তুচ্যুত পরিবার। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের পর নাজুক হয়ে উঠেছে মানবিক পরিস্থিতি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অস্থায়ী তাঁবুতে ঠাঁই নিয়েছেন বাস্তুচ্যুতরা। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাড়িতে ফিরতে রাজি নন অনেকেই। শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার হাজারো পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। রাজধানী কারাকাসের চাকাও পৌরসভা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম, যেখানে অস্থায়ী তাঁবুতেই ঠাঁই মিলেছে ক্ষতিগ্রস্তদের।
বলিভার স্কয়ারের একটি আশ্রয় কেন্দ্রে বেঁচে ফেরার গল্প ভাগাভাগি করছেন বাসিন্দারা। আশ্রয় কেন্দ্রে নিরাপদ পরিবেশে কিছুটা স্বস্তি পেয়েছেন বলে জানান তারা। একই সঙ্গে অপেক্ষা করছেন নিরাপদে নিজেদের ঘরে ফেরার। ভূমিকম্প থামার পরপরই আমি এখানে চলে আসি। টানা 3 দিন আমি এক মুহূর্ত ঘুমাতে পারিনি। গত রাতে প্রথমবারের মতো একটু ঘুমোতে পেরেছি। সৌভাগ্যবশত আমাদের তেমন বড় কোনো ক্ষতি হয়নি। অনেক মানুষ আমাদের চেয়ে অনেক বেশি ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছেন। এখানে আমরা সবার কাছ থেকেই অনেক সহায়তা পেয়েছি। আমরা নিজেদের নিরাপদ মনে করছি। বেঁচে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেও ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় অনেকে। তাদের ভবন বসবাসের অযোগ্য ঘোষণা করা হয়। কোথায় যাবেন সেই প্রশ্নই উদ্বেগ বাড়াচ্ছে। উদ্ধার অভিযান ও ভবনের নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না বাস্তুচ্যুত পরিবারগুলোর। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউরোপ জুড়ে নজিরবিহীন দাবদাহে বাড়ছে প্রাণহানি, ভেঙে যাচ্ছে একের পর এক তাপমাত্রার রেকর্ড। শুধু ফ্রান্সেই 3 দিনে 1000-এর বেশি অতিরিক্ত মৃত্যুর তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। জার্মানি, ইতালি, সার্বিয়া, হাঙ্গেরি থেকে ইউক্রেন, চরম গরমে বিপর্যস্ত জনজীবন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং চাপের স্বাস্থ্যসেবা ব্যবস্থা। বিজ্ঞানীরা বলছেন মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ছাড়া এমন তাপপ্রবাহ প্রায় অসম্ভব। ইউরোপ জুড়ে 20 জুন থেকে শুরু হওয়া তীব্র তাপপ্রবাহ এখন রূপ নিয়েছে জনস্বাস্থ্য সংকটে। ফ্রান্সের স্বাস্থ্য সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী বুধবার থেকে শুক্রবার মাত্র 3 দিনে 1000-এরও বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিদিনের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1400 জনে, যেখানে এপ্রিল ও মে মাসে গড়ে প্রতিদিনের মৃত্যু ছিল 900 থেকে 1000। বিশেষ করে প্যারিস অঞ্চলের ইল-দ্য ফ্রান্স, ব্রিটানি ও নরম্যান্ডিতে মৃত্যুর হার সবচেয়ে বেশি বেড়েছে। হাসপাতাল, নার্সিংহোমের পাশাপাশি বাসাবাড়িতেও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জার্মানিতেও টানা 3য় দিনের মতো ভেঙেছে জাতীয় তাপমাত্রার রেকর্ড। ব্র্যান্ডেনবুর্গে তাপমাত্রার পারদ উঠেছে 41.7 ডিগ্রি সেলসিয়াসে। স্যাক্সোনিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রাও ইতিহাসের সর্বোচ্চ 29.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। প্রচণ্ড গরমে রেল লাইনের জোড়া প্রসারিত হয়ে যাওয়ায় লাইপজিগে ট্রাম চলাচল সাময়িক বন্ধ রাখতে হয়েছে। একই সঙ্গে হ্রদ ও নদীতে গোসল করতে গিয়ে কয়েকদিনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে তাপমাত্রা পৌঁছেছে 39 ডিগ্রি সেলসিয়াসে। কিছুটা স্বস্তির আশায় মানুষ ছুটছে ফোয়ারা, ক্যাফে কিংবা লেকের ধারে। হাঙ্গেরির বুদাপেস্টেও 38 ডিগ্রি সেলসিয়াস গরমে অস্থায়ী কুলিং স্টেশন ও পানির স্প্রে ব্যবহার করছেন বাসিন্দারা। ইউক্রেনের রাজধানী কিয়েভে তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। অন্যদিকে ইতালির রাজধানী রোম সহ 22টি শহরে সর্বোচ্চ রেড হিট অ্যালার্ট জারি থাকলেও ভ্যাটিকানে সেন্ট পিটার্স স্কয়ারে পোপের প্রার্থনায় অংশ নেন হাজারো ক্যাথলিক। তারা ছাতা, টুপি ও হাত পাখার সাহায্যে তীব্র গরম মোকাবিলা করেন। বিজ্ঞানীরা বলছেন চলতি তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে সবচেয়ে ভয়াবহগুলোর একটি। এই তাপপ্রবাহে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, দাবানলের ঝুঁকি বাড়ছে এবং হাসপাতালগুলো অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছে। জলবায়ু পরিবর্তনের গতি অব্যাহত থাকলে ভবিষ্যতে এমন তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলে সতর্কতা বিশেষজ্ঞদের। নাদিম মারজান, সময় সংবাদ। জার্মানির উত্তরাঞ্চলের শহর স্ট্রেডে বন্দুকধারীর গুলিতে 6 জন নিহত হয়েছেন। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজনকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। হামলার উদ্দেশ্য ও নিহতদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ, তবে তদন্ত অব্যাহত রয়েছে। আবারও রক্তাক্ত জার্মানি, আবারও বেশ কয়েকজন নিষ্পাপ মানুষের প্রাণহানি। জার্মানির নিদাজাক্সেন অঙ্গরাজ্যের স্টাডে শহর, যেটি বন্দরনগরী হামবুর্গ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত, এই শহরের একটি মা ও শিশু কেন্দ্রে হঠাৎই ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। এই হামলায় এখন পর্যন্ত 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান 29 জুন সোমবার ঠিক দুপুর 12টার পরপরই এই মা ও শিশু কেন্দ্রে হঠাৎই গুলির শব্দ পাওয়া যায়। এরপরেই খবর দেয়া হয় স্থানীয় পুলিশে। পুলিশ ছুটে আসার পরে উদ্ধার করা হয় হতাহতদের, গ্রেফতার করা হয় সন্দেহভাজন 2 জনকে। গাড়িতে করে পালানোর সময় আটক করা হয় এই 2 সন্দেহভাজনকে। তাদের মধ্যে প্রধান হামলাকারীও থাকতে পারেন বলে ধারণা করছেন স্থানীয় পুলিশ।
ঘটনার পরপরই মা ও শিশু কেন্দ্রের আশেপাশে থমথমে অবস্থা বিরাজ করছে। খুব বেশি প্রয়োজন না হলে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন স্থানীয় পুলিশ। তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে সেটি পরিষ্কার করে কিছুই বলতে পারছে না স্থানীয় পুলিশ। এই হামলার ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার, চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যাটজ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। তবে কী কারণে এই হামলার ঘটনা এটি তদন্ত করার পাশাপাশি অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন স্থানীয় জার্মানরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য, দুর্নীতিগ্রস্ত বলে কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস ছাড়ার পর প্রথম রাজনৈতিক ভাষণে ট্রাম্পকে তীব্র আক্রমণ করেন তিনি। বাইডেনের অভিযোগ, প্রেসিডেন্টের পদকে ব্যক্তিগত সম্পদ বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প। তার এমন বক্তব্য মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ডেমোক্রেট ও রিপাবলিকানদের রাজনৈতিক লড়াইয়ে নতুন উত্তাপ ছড়িয়েছে। মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন রাজনীতি। মেরিল্যান্ডে ডেমোক্রেটিক পার্টির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরব হন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্টের পদকে ব্যক্তিগত সম্পদ বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প। হোয়াইট হাউসে এমন প্রকাশ্যে দুর্নীতির নজির যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগে দেখা যায়নি বলেও অভিযোগ তার। এই প্রশাসন অযোগ্য এবং চরম দুর্নীতিগ্রস্ত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রশাসনে এমন নজিরবিহীন প্রকাশ্যে দুর্নীতি কখনো দেখা যায়নি। হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প কোটি কোটি ডলার কামিয়েছেন, যা আমার কাছে সত্যিই হতবাক করার মতো। তার কোনো লজ্জা নেই। এটি দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে বলরুম নির্মাণ, কেনেডি সেন্টারে ট্রাম্পের নিজের নাম সংযুক্ত করা এবং রিফ্লেক্টিং পুল সংস্কার সহ বিভিন্ন প্রকল্পকে আত্মপ্রচারের উদাহরণ হিসেবে তুলে ধরেন বাইডেন। ট্রাম্পকে ব্যর্থ ও আত্মমুগ্ধ নেতা আখ্যা দিয়ে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, এসব প্রকল্প বর্তমান প্রশাসনের অদক্ষতা ও ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির প্রতিফলন। একই সঙ্গে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে প্রেসিডেন্টের পদ ব্যবহার করে ট্রাম্প বিপুল অর্থ আয় করেছেন বলেও অভিযোগ বাইডেনের। ট্রাম্প হোয়াইট হাউসের পূর্ব অংশ ভেঙে নিজের জন্য বলরুম বানাতে চেয়েছিলেন। কেনেডি সেন্টারের ভবনে নিজের নাম খোদাই করতে চেয়েছিলেন, এমনকি নিজের সম্মানে তোরণ তৈরি করতে চেয়েছিলেন। তিনি একজন ব্যর্থ মানুষ। ক্যাপিটল হামলায় জড়িতদের ট্রাম্প সরকারি অর্থে ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করছে দাবি করে এর তীব্র সমালোচনা করেন বাইডেন। তিনি বলেন, যারা 6 জানুয়ারির হামলায় অংশ নিয়েছিল তারা ক্ষতিপূরণের নয়, দীর্ঘ কারাদণ্ডের যোগ্য। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ণ করা এবং মিত্রদের পরিবর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রাধান্য দেওয়ার অভিযোগও তোলেন সাবেক এই প্রেসিডেন্ট। হোয়াইট হাউস ছাড়ার পর এটিই ছিল বাইডেনের প্রথম বড় রাজনৈতিক ভাষণ। ট্রাম্পকে এক হাত নিলেও বাইডেন নিজেই 2024 সালের নির্বাচনে দেরিতে সরে দাঁড়ানো, ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করা সহ নানা কারণে নিজ দলের ভেতরে এখনও চাপের মুখে আছেন। সেসব পাশ কাটিয়ে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় রাজনৈতিক অবস্থান নেয়ার ইঙ্গিত দিচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। নাসরিন রুমি, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা আরও বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। 90 বছরের পুরনো রায় বাতিল করে ফেডারেল সংস্থার প্রধানদের অপসারণে ট্রাম্পের পক্ষে নতুন করে রায় দিয়েছেন বিচারপতিরা। সোমবার দেয় এই রায়ে সুপ্রিম কোর্ট জানায়, প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতা সম্পন্ন নিয়ন্ত্রক সংস্থার প্রধানদের অপসারণ করতে পারবেন। এর মাধ্যমে 1935 সালের একটি ঐতিহাসিক আইনি সিদ্ধান্ত বাতিল করে ফেডারেল ট্রেড কমিশনের কমিশনার রেবেকা স্লটারকে বরখাস্তে ট্রাম্পের সিদ্ধান্ত বহাল রাখা হয়। তবে আলাদা এক রায়ে ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে অপসারণের ট্রাম্পের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেন বিচারপতিরা। আদালত জানায়, তাকে অপসারণের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের আল মদিনা মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় বিকেলে ডাবলিনের টেলবট স্ট্রিটে অবস্থিত আল মদিনা মসজিদে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, ঘটনার কোনো হতাহতের খবর নেই। ভবনের ভেতরে আটকে পড়া 3 জনকে নিরাপদে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে সন্দেহভাজন 40 এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। ডাবলিন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুনে ভবনটি ব্যাপক ক্ষতি হয়েছে।
4টি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং অভিযান চলাকালে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়। এদিকে আইরিশ মুসলিম কাউন্সিলের শায়েখ ওমর আল কাদরি ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ভয়ভীতি বা সহিংসতা ছাড়া প্রত্যেক মানুষের নিজ নিজ উপাসনালয়ে যাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবিও জানান। প্রবল বজ্রঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত চীনের শানশি প্রদেশ। দমকা হাওয়ার সঙ্গে বাড়ছে জলাবদ্ধতা, প্লাবিত হয়েছে প্রদেশের বেশ কয়েকটি শহর। কোথাও কোথাও বৃষ্টির পানিতে ভেসে যায় রাস্তায় থাকা গাড়ি। বাসিন্দাদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে ভারতের আসামেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। ঢলের পানিতে প্লাবিত সীমান্তবর্তী জনপদ। এই অবস্থায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা বাড়ানোর দাবি স্থানীয় বাসিন্দাদের। শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত চীনের শানশি প্রদেশের ইউলিন শহর। শিলাবৃষ্টি আর ভারী বর্ষণে তলিয়ে যায় রাস্তাঘাট সহ আবাসিক এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি গাড়ি। সড়ক তলিয়ে যাওয়ার সঙ্গে প্রবল স্রোতে ভেসে যায় ব্যক্তিগত গাড়িও। ঝড়ের তীব্রতায় একাধিক এলাকায় গাছ উপড়ে পড়ে যায় এবং যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ বলছে, ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতি ছিল বিউফোর্ট স্কেলে 12 মাত্রার সমতুল্য। একই সঙ্গে 1 ঘন্টায় সর্বোচ্চ 55.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া বিভাগ জানায়, ইউলিনের বিভিন্ন এলাকায় বজ্রঝড়, শিলাবৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে। বাসিন্দাদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসামেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কয়েকদিনের ভারী বর্ষণের পর পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশ থেকে নেমে আসা ঢলের পানিতে প্লাবিত হয়েছে সীমান্তবর্তী জনপদ। তলিয়ে গেছে জনাই গ্রামের বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর, কৃষিজমি ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা বাড়ানোর দাবি স্থানীয় বাসিন্দাদের। গেল সপ্তাহে অরুণাচল প্রদেশেও আকস্মিক বন্যায় হতাহত সহ বেশ কয়েকজন নিখোঁজ হন। বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে ভারতের উত্তর পূর্বাঞ্চল প্রতি বছরই বৃষ্টি, ভূমিধস ও আকস্মিক বন্যার মুখোমুখি হয়। এবারও টানা বৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। বিদেশে থেকে প্রবাসীদের মরদেহ দেশে আনতে পোহাতে হয় নানা দুর্ভোগ। স্বজনদের পড়তে হয় সবচেয়ে বড় সংকটে। জার্মানি, ফ্রান্স, পর্তুগাল ও ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে মরদেহ নিয়ে বিভিন্ন জটিলতা দেখা দেয়। সময় সাপেক্ষ, ব্যয়বহুল এই প্রক্রিয়া সহজ করতে সরকারের ব্যবস্থাপনায় মরদেহ দেশে ফেরত আনার উদ্যোগের দাবি রেমিটেন্স যোদ্ধাদের। প্রবাসের মাটিতে যাদের হাড়ভাঙা শ্রমে দেশে রেমিটেন্স প্রবাহ সচল থাকে, সমৃদ্ধ হয় বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, জীবদ্দশায় কদর থাকলেও মৃত্যুর পরে তাদেরকে নিয়েই বিপাকি পড়তে হয় স্বজনদের। মরদেহ দেশে ফেরানোর ক্ষেত্রে পরিবার ও স্বজনদের অসহনীয় দুর্ভোগ যেন নিয়মে পরিণত হয়েছে। জার্মানিতে বৈধ ও অনিয়মিতভাবে বসবাস করেন হাজারো বাংলাদেশি। তবে কোনো প্রবাসীর মৃত্যুর পর মরদেহ দেশে আনতে তৈরি হয় নানা জটিলতা। সামাজিক সংগঠন ও প্রবাসীদের আর্থিক সহায়তা ছাড়া কঠিন হয়ে পড়ে মরদেহ ফেরানোর প্রক্রিয়া। সরকারি সহযোগিতা না মেলার অভিযোগও আছে প্রবাসী মহলে। সরকারের কাছে আবেদন, যাতে আমাদের মৃতদেহটা দেশে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য আমাদের সরকার কিছু অবদান রাখে। জনবান্ধব সরকারের কাছে একটা আবেদন জানাই, যেন আমরা আমাদের শেষ ঠিকানা মাতৃভূমিতে হয়। পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, সাহায্য দেওয়ার ক্ষেত্রে দূতাবাসের ভূমিকা যৎসামান্য। বিদেশে কারো মৃত্যু হলে দুশ্চিন্তার দুর্ভোগী যেন তাদের নিয়তি। একটা লাশ পাঠিতে আমাদের প্রায় 4 থেকে 4.5 ইউরো খরচ হয়, কিন্তু সেই পরিমাণ অর্থ আমরা সবাই মিলে আমাদের ফেসবুকে দিয়ে মসজিদগুলোতে কালেকশন করার মাধ্যমে সেটা আমরা করে থাকি। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের মতো একটা দেশের জনগণ বাহিরে মৃত্যুবরণ করলে তাদেরকে সরকারি ব্যবস্থাপনা নেওয়া যায় না। আমি আশা করি এখন যারা ক্ষমতায় রয়েছেন তারা এ ব্যাপারে একটা প্রস্তাবও দিয়েছেন, তো এটা কার্যকর হওয়া দরকার, যাতে করে প্রবাসীরা বাহিরে মৃত্যুবরণ করলে দেশের বাহিরে তাদেরকে সরকারি ব্যবস্থাপনা বাংলাদেশে নেওয়া হয়। দক্ষিণ ইউরোপের দেশ ইতালির বাস্তবতাও অনেকটা এমন। কিছু ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় মরদেহ নিয়ে আসার সুযোগ থাকলেও আছে প্রক্রিয়ার জটিলতা। এখানে যাদের বিএমইটি কার্ড আছে এবং ওয়েজ আর্নার্স কার্ড আছে, তাদেরকে আমরা সাধারণত বিমান ভাড়া
অনুদান হিসেবে দিয়ে থাকি। যাদের বিএমইটি কার্ড নাই অথবা ওয়েজ আর্নার্স কার্ড নাই তারা যখন আমাদের এখানে আবেদন করে তখন আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা বাজেট চাই এবং বাজেট পাওয়ার সাপেক্ষে আমরা তখন তাদের টিকেটের এটা পাঠানোর জন্য অনুদান দিয়ে থাকি। পর্যাপ্ত তথ্য ও নিয়মকানুন জানার অভাবে জটিলতা আরও বাড়ে অনেকের। স্বাভাবিক মৃত্যু তো বটেই, অস্বাভাবিক মৃত্যু হলেও পরিস্থিতি আরও দুঃসহ হয়ে পড়ে। সরকারের প্রতি আবেদন থাকবে যে তাদের লাশটা যাতে ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের আওতায় এরকম কোনো সুবিধা দিয়ে যাতে সরকার সহযোগিতা করে। ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের ভোগান্তির গল্প কম বেশি একই রকম। একজন প্রবাসী সারা জীবনই বাংলাদেশকে দিয়ে আসছে, কিন্তু সে চায় যে তার শেষ সময়টা এবং তার মৃত্যুর পরে যে তার লাশটা যেন বাংলাদেশে যায়, তার প্রিয় মাতৃভূমিতে যাতে তার দাফনটা করা হয়। সরকারি পর্যায়ে কার্যকর নীতিগত ও আর্থিক সহায়তার মাধ্যমে এসব মানুষের শেষ যাত্রাতেও সরকার পাশে থাকবে, এমন প্রত্যাশা ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের। নাদিম মারজান, সময় সংবাদ। কুয়েত ঢাকা রুটে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চললেও বিমানের অপেক্ষায় প্রবাসী বাংলাদেশিরা। এ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট চালু করলে আকাশপথে দুদেশের যোগাযোগ আরও শক্তিশালী হবে, পাশাপাশি বেশি সংখ্যক যাত্রী পরিবহনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্টদের। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধের প্রভাবে দীর্ঘদিনের সীমাবদ্ধতার পর স্বাভাবিক হতে শুরু করেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। বর্তমানে কুয়েত ঢাকা কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজ। এছাড়া এয়ার আরাবিয়া, সালাম এয়ার, কাতার এয়ারওয়েজ ও গালফ এয়ারের মতো প্রতিষ্ঠানও বিভিন্ন কানেক্টিং ফ্লাইটে বাংলাদেশি যাত্রীদের সেবা দিচ্ছে। তবে কুয়েতে বসবাসরত প্রায় 3 লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির প্রত্যাশার শীর্ষে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত সরাসরি ফ্লাইট। তাদের অভিযোগ, অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের দাম তুলনামূলক বেশি হয়। এছাড়া কানেক্টিং ফ্লাইটের যাত্রায় সময় ও ভোগান্তিও বাড়ে। যাত্রী চাপ থাকায় টিকিট পাওয়ায় কঠিন হয়ে যায়। যুদ্ধ পরবর্তীতে কুয়েত ঢাকা রুটে সব ধরনের ফ্লাইট চালু হলেও টিকিটের দাম অনেক বেশি, তো যার কারণে প্রবাসীরা এসে বিমানের টিকিট খোঁজেন, যেহেতু বিমানের টিকিটের দাম কম থাকে এবং ব্যাগেজ বেশি নিতে পারে। কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এবং অন্যান্য কিছু ফ্লাইট চলতেছে, কিন্তু আমাদের বাংলাদেশের ফ্লাইটটা যদি চলে বাংলা বিমান, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের প্রত্যাশা, দ্রুত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হবে এই রুটটিতে। সংশ্লিষ্টদের আশা, এতে প্রবাসীদের যাতায়াত সহজের পাশাপাশি লাভবান হবে জাতীয় এয়ারলাইন্সও। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের অদূরে নর্থ হলিউডের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মোহাম্মদ জাভেদ ইকবাল। অতিথি স্পিকার হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি অফ আলাবামার অধ্যাপক ডক্টর আবদুল্লাহ সালেউদ্দিন। অনুষ্ঠানে প্রাথমিক থেকে কলেজ পর্যায়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিশ্বকাপের উত্তেজনার মাঝে বারবার নিরাপত্তার শঙ্কা, কখনো ছুরিকাঘাত, কখনো গুলি, আবার কখনো ড্রোন হামলার হুমকি। রোববার ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বিশ্বকাপ ফ্যান জোনের কাছে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন একজন, গুরুতর আহত হয়েছেন আরও একজন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ভেন্যুগুলোর নিষিদ্ধ আকাশ সীমায় ঢুকে পড়া 400টির বেশি ড্রোন জব্দ করেছে ফেডারেল কর্তৃপক্ষ। আয়োজকদের দাবি, বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকির মধ্যেও কোটি দর্শকের নিরাপত্তা নিশ্চিত করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো 3 দেশ জুড়ে চলছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। তবে গোল উৎসবের পাশাপাশি আলোচনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগও। চলতি মাসের শুরুতেই নিউ ইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত হন 6 জন। এর কয়েকদিন পর ইংল্যান্ড দলের বেস ক্যাম্পের কাছেই কানসাস সিটিতে বন্দুক হামলায় আহত হন আরও 9 জন। আর সবশেষ রোববার ক্যালিফোর্নিয়ার সান হোসের সান পেদ্রো স্কয়ারে, যেখানে বিশ্বকাপের ফ্যান জোনে ম্যাচ দেখানো হতো, সেখানে বন্দুক হামলায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
এর মধ্যে টুর্নামেন্ট চলাকালে স্টেডিয়ামগুলোর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করা, 400টির বেশি ড্রোন জব্দ করেছে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ। আয়োজকদের মতে একটি ড্রোনও হাজারো দর্শকের নিরাপত্তা ও ম্যাচ পরিচালনায় বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। মায়ামিতে নিরাপত্তা কার্যক্রম পরিদর্শনের সময় এই তথ্য জানান এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল। তিনি বলেন, এখনও 40টিরও বেশি ম্যাচ বাকি থাকলেও যুক্তরাষ্ট্র বিশ্বকাপে সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড করেছে। তিনি আরও জানান, নিরাপত্তা অভিযানে এফবিআই 54টি ফিল্ড অফিস অংশ নিচ্ছে। পাশাপাশি পুরোপুরি সক্রিয় করা হয়েছে 59টি হোমল্যান্ড সিকিউরিটি টাস্ক ফোর্স। ভার্জিনিয়ার ইন্টিগ্রেটেড অপারেশন সেন্টার, এফবিআই সদর দপ্তরের গোয়েন্দা সমন্বয় কেন্দ্র এবং হাজারো নিরাপত্তা সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এর আগে যুক্তরাষ্ট্রের 11টি আয়োজক শহরের প্রতিটি স্টেডিয়ামের চারপাশের আকাশসীমাকে অস্থায়ীভাবে নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হয়েছে। খেলোয়াড়, দর্শক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় মোতায়েন করা হয়েছে উন্নত কাউন্টার ড্রোন প্রযুক্তি। বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এবারের বিশ্বকাপে আকাশপথের হুমকি মোকাবিলাকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে মার্কিন কর্তৃপক্ষ। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিশ্বকাপের ফ্যান জোনে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় রোববার রাতে সান পেদ্রো স্কোয়ারে এই ঘটনা ঘটে। বিশ্বকাপের দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হওয়ার পর গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে পুলিশ। তাদের একজন ঘটনাস্থলে মারা যান, অন্যজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত হামলার কারণ বা কোনো সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাপানের হৃদয় ভেঙে রাজস্বিক প্রত্যাবর্তন ব্রাজিলের। শীর্ষ 16তেও সেলেসাও সমর্থকদের উচ্ছ্বাস। প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় জার্মানি। ট্রাম্পের ঘোষণার পর কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের প্রস্তাব নাকচ ইরানের। নতুন বৈঠক নির্ধারিত হয়নি বলে দাবি। হরমুজে মাইন অপসারণ উদ্যোগ প্রত্যাখ্যান। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মাহাদি ধ্রুব। কাজল, আপনাকে ধন্যবাদ। 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।